আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক মাছেনাং গ্রাম, যেখানে সন্ধে নামলেই লাশ বহনকারী খাটিয়া দেখা যেত। আর এই খাটিয়া গ্রামের যারাই দেখতে পেত তাদেরই খুব ভয়ঙ্করভাবে মৃত্যু হতো। তাই গ্রামের সকলে সন্ধে নামলেই ঘর থেকে বের হতো না। জানা যায় কোনো একজন মানুষের অভিশাপের ফলস্বরূপ হিসেবে এই গ্রামের লোকদেরকেই ভোগ করতে হয়। আর এই অভিশাপের সাথে কোনো এক রহস্যজনকভাবে জড়িত ছিল জিয়া নামের একটি মেয়ে, যে কিনা গ্রামের মাটিতে পা রাখতেই কোনো এক রহস্যজনক অজানা অভিশাপ আবার ফিরে আসে। মুহূর্তেই আকাশটা যেন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায়। তবে কি সেই অতীতের অজানা ঘটনা? কারা এই খাটিয়া বহনকারী জিন? এরা কোথা থেকে এসেছে, কি চায়, আর এদের হাত থেকে কিভাবে গ্রামবাসীরা বাঁচবে সেটাই জানবো আজকের গল্পে। রিসেন্ট রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি, যার নাম ক্রোমোলিও। তাহলে চলুন শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে নির্জন জঙ্গলের ভিতর কিছু লোক গর্ত খুঁড়ছিল, যেখানে দেখা যায় অনেকগুলো লাশ একে একে সেই গর্তের ভিতর ফেলতে থাকে। একটু পরই দেখা যায় একটি খাটিয়ায় করে একজন লোক বেঁধে নিয়ে আসা হয় সেই গর্তের কাছে। আমরা দেখতে পাই গাড়িতে থাকা একজন লোক, মূলত এই লোকটির নির্দেশে এই লাশগুলো গর্তে ফেলা হচ্ছে। লোকটির নাম দানাং। ওই খাটিয়ায় থাকা লোকটি তখনও জীবিত ছিল, যাকে খাটিয়ার সাথে বেঁধে রাখা হয়। লোকটির নাম জারদ। জারদ বুঝতে পারে দানাং তাকে বাঁচতে দিবে না। জারদ বলে তারা এত সহজে তাকে মারতে পারবে না। যতদিন তার বংশধর, উত্তরাধিকারী, এমনকি পরবর্তী প্রজন্ম এই দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত সে বেঁচে থাকবে। কারণ জারদ কালো জাদু করত। তখন দানাং জানায় সে যতই কালো জাদু জানুক না কেন, দানাং তাকে শেষ করে দিবে। দানাং জানতে পেরেছে কিভাবে তাকে দমন করতে হবে। এটা বলে সে একটি বই বের করে, যেটা কিনা জারদের ছিল। জারদ তার কালো জাদু করা মন্ত্রের বইটি দেখে চমকে যায়। এরপর দানাং একটি মন্ত্র পড়া ছুরি হাতে নেয়। দানাং এর সহকর্মী হিসেবে আরো দুইজন লোক ছিল, নাম হলো প্রাপ্ত এবং ইয়ন্টো। একটু পর দানাং এর হুকুমে ইয়ন্টো বাকি যে লোকগুলো গর্ত খুঁড়েছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে জারদ তন্ত্রমন্ত্র পড়তে থাকে এবং এই গ্রামের সকলের উদ্দেশ্যে অভিশাপ দিতে থাকে যে সে আবার ফিরে আসবে এবং এর প্রতিশোধ নেবে। একথা শুনে দানাং মন্ত্র পড়া ছুরি দিয়ে জারদের গলা কেটে আলাদা করে ফেলে। এই ঘটনা ঘটার বহু বছর পর, অর্থাৎ বর্তমান দৃশ্য দেখতে পাই, যেখানে গাড়িতে করে দুইজন ছেলে মেয়ে গ্রামের দিকে আসতে থাকে। মেয়েটির নাম জিয়া, সাথে তার একজন ভালো বন্ধু ছিল, নাম ডিকা। জিয়ার মা মারা যাওয়ার খবর পেয়ে শহর থেকে মেজেনাং গ্রামে ফিরছে। জিয়ার কাছ থেকে তার বন্ধু আরো জানতে পারে যে এই গ্রামে তার আসা বারণ রয়েছে কোনো এক বিশেষ কারণে। অনেক ছোটবেলায় পড়াশোনার জন্য তাকে শহরে রেখে আসে তার নানা। সবাই বলে তার বাবা নাকি 10 বছর আগে কোথাও পালিয়ে গেছে। তারপর থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যায় না। জিয়ার আপন বলতে তার মা ছিল, এখন সেও মারা গেছে। তাই তো জিয়া মরিয়া হয়ে তার মাকে দেখতে চলে আসে। একটু পরই গাড়িটি তাদের গ্রামের ভিতর প্রবেশ করে। তখনই দেখা যায় গ্রামের আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করছে। আকাশটা যেন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আসছে। গুরুস্থান থেকে মেয়ের দাফনের পর সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করছিল দানাং। তখন আমরা জানতে পারি জিয়া হলো দানাং এর নাতনি। দানাং বুঝতে পারে জিয়া এই গ্রামে প্রবেশ করতেই যেন পুরনো অভিশাপ নতুন করে জাগ্রত হয়। জিয়া গাড়ি থেকে নামতেই আকাশে বিজলি চমকাতে শুরু করে। গাছে থাকা পাখিগুলো যেন ডানা ঝাপটে প্রাণপণে ছুটতে থাকে। এতক্ষণে জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে। জিয়াকে দেখে তার নানা চিন্তায় পড়ে যায়। জিয়া তার নানার গম্ভীর চেহারা দেখে বুঝতে পারে জিয়া গ্রামে ফিরে আসুক সেটা তার নানা একদমই চায়নি। জিয়ার নানা বলে দাফন কাফনের কাজ শেষ, এখন জিয়াকে চলে যেতে হবে। কারণ দানাং চায় না যে জিয়া এক মুহূর্ত এখানে থাকুক। কিন্তু জিয়া তো যেতেই চাচ্ছিল না। জিয়া তার নানা
দানাকে প্রশ্ন করে কেন তাকে এই গ্রাম থেকে দূরে রাখতে চাইছে, এর রহস্য কি, কেন তাকে বলছে না, কেনই বা আজকেই চলে যেতে হবে। তার বাবা এই গ্রামবাসীর কথায় গ্রাম ছেড়েছে। অতীতের ঘটনা নিয়ে গ্রামবাসীরা এখনো কেন কুসংস্কারে বিশ্বাস করে। জিয়ার নানা বলে এই গ্রামটি একটি অভিশপ্ত গ্রাম, এখানে থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। শহরে ফিরে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এটা বলে দানাং সেখান থেকে চলে যায়। এখন দানাং এর সহকর্মী প্রাপ্ত গ্রামের সকলকে এক জায়গায় জড়ো করে জানিয়ে দেয় যে আজ সন্ধ্যার পর কেউ যেন ঘরের বাইরে বের না হয়, কারণ গ্রামে জারটের মেয়ে এসেছে। একথা শুনে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। প্রাপ্ত আরো বলে সবাই ঘরে গিয়ে জানালা দরজা দিয়ে রাখবে, আর যদি ভুলবশত ওই খাটিয়া সামনে চলে আসে তাহলে ভুল করেও যেন সেদিকে কেউ না তাকায়। তখন দুজন নাইট গার্ড বলে ওঠে তাহলে তারা কি করবে, তাদের তো রাতে পাহারা দিতে হবে, তখন কি হবে। প্রাপ্ত বলে সেদিকে তাকাবে না, না হলে মারা পড়বে। একথা শুনে গ্রামবাসীরা আরো ভয় পেতে শুরু করে। অন্যদিকে বাড়িতে জিয়া তার মায়ের কাপড় গুছাচ্ছিল। এমন সময় হঠাৎই দোতলা থেকে একটি বল নিচের দিকে পড়তে থাকে। সেটা দেখে তারা দুজন উপরে আসে এবং সেখানে দেখে জিয়ার ছোটবেলার খেলনা চেয়ারটি একাই নড়ছে। সেটি থামাতেই হঠাৎই পিছনের বাক্স থেকে শব্দ শুনতে পায়। জিয়া সেখানে গিয়ে দেখে বাক্সটি তালা দেয়া। জিয়ার মনে সন্দেহ জাগে। তখন হঠাৎই সেখানে তার নানা চলে আসে এবং রেগে গিয়ে বলে সে এখনো কেন তৈরি হয়নি, দ্রুত তাদের রওনা হতে হবে। জিয়া তার নানার কাছ থেকে জানতে চায় এই বাক্সটির মধ্যে কি এমন জিনিস আছে যে এটা তালাবদ্ধ রয়েছে। বিষয়টি দানাং এড়িয়ে যায়। ডিকা জিয়াকে বলে তোমার নানা আমাদের বিদায় দেওয়ার জন্য এত উতলা হচ্ছে কেন, একদিন এখানে থাকলে কি এমন সমস্যা হবে। তখন জিয়া বলে আমি যতটুকু জানতে পেরেছি, আমি যদি এখানে থাকি তাহলে বাবা নাকি চলে আসবে আর তখনই সবাই বিপদে পড়বে। জিয়ার এ ব্যাপারে সন্দেহ রয়েছে। তার মনে হচ্ছে তার নানা জিয়ার কাছে আসল রহস্য গোপন রেখেছে। তবে জিয়া ডিকার কাছে ক্ষমা চায় যে তাকে এখানে এসে ঝামেলায় পড়তে হয়েছে। তারপর সন্ধ্যা হয়ে আসে। তখন গ্রামের লোকজন ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর বসে থাকে। তখন রাত আরো গভীর হতে থাকে। গ্রামের পরিবেশটা যেন থমথমে হয়ে আছে। তখন সেই রাতে দানাংকে দেখা যায়, যেখানে দানাংয়ের গাড়ির টায়ার ফেটে গেছে। এখন কিভাবে জিয়াদের শহরে নিয়ে যাবে। দানাং খুবই উতলা হয়ে পড়ে জিয়াকে শহরে পৌঁছে দেওয়ার জন্য। এখন দানাং আত্মরক্ষার জন্য বন্দুক নিয়ে ডিকাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে অন্য একটি গাড়ির খোঁজে। জিয়া তাদের সাথে যেতে চাইলে তার নানা বাসায় থাকতে বলে তার নিরাপদের জন্য, কিন্তু জিয়া বলে আজ রাতটা এখানে থেকে গেলে কি হবে। তখন তার নানা বলে আজ রাত তার জন্য নিরাপদ না, সে যেন ঘর থেকে বের না হয়। সেটা বলে দানাং ডিকাকে সাথে নিয়ে চলে যায়। দানাং ডিকাকে বলে ওইদিকে রাস্তার কাছে এগিয়ে দেখো কোনো গাড়ি আসে কিনা, আমি সামনের দিকে দেখছি। অন্যদিকে গ্রামের পাহারাদাররা প্রতিদিনের মতো আজকেও পাহারা দিচ্ছে। তাদের ধারণা তেমন কিছুই হবে না, কিন্তু আজকে রাতটা কেমন যেন অন্ধকার থমথমে হয়ে আছে। তাই সেখান থেকে একজন পাহারাদার একটু ভীতু ছিল। এদিকে জিয়া একা বাড়িতে রয়েছে। তখন জিয়া তার ছোটবেলার বান্ধবী মেলির কাছে ফোন করে তার বিয়ে অভিনন্দন জানায় এবং সেই সাথে ক্ষমা চায় যে সে মেলির বিয়েতে থাকতে পারবে না। অন্যদিকে ডিকা একটি বসার স্থানে বসে থাকে, জিয়ার ডায়েরি দেখতে থাকে। ডিকা মনে মনে জিয়াকে পছন্দ করে কিন্তু কখনো প্রকাশ করেনি। তখন দেখতে পায় ডায়েরিতে অদ্ভুতভাবে চিত্র আঁকা। হঠাৎই আকাশে বিজলি চমকানো শুরু হয়। এমন সময় হঠাৎই ডিকা ছায়ার মতো দুটো পা দেখতে পায়। একটু পরই পা দুটো উধাও হয়ে যায়। ফলে ডিকা কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় সে সামনেই কিছু লোকদের আসতে দেখে, যাদের ডিকা ডাকতেই তার পিছনের বাতিটি জ্বলতে নিতে শুরু করে এবং এক পর্যায়ে বাতিটি বন্ধ হয়ে যায়। তখন ডিকা দেখতে পায় খাটিয়া বহনকারী কয়েকজন জিন তার দিকেই ছুটে আসতে থাকে, যেটা দেখে ডিকা প্রচন্ড ভয় পেয়ে যায়।
অন্যদিকে সেই খাটিয়া বহনকারী জিনদের মিলির মা এবং ওই পাহারাদাররা দেখতে পায় মিলির মা বাইরে এসেছিল কিছু জিনিস নিতে। এমন সময় ওই খাটিয়া মিলির মায়ের দিকেই আসতে থাকে। মিলির মা প্রচন্ড ভয় আঁতকে ওঠে। অন্যদিকে ওই দুজন পাহারাদার খাটিয়া দেখে তারা মানুষ ভেবে ডাক দেয়। তখন ওই দুজনার থেকে একজন পাহারাদার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বাকি লোকটি একা হয়ে যায়। হঠাৎই তার পাশে একটি জিন চলে আসে। সেটা দেখে ওই পাহারাদার ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আর তখনই খাটিয়া বহনকারী জিনরা লোকটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে পড়ে। এদিকে মেলির মায়ের দিকেও ওই জিনদের চোখ পড়ে যায়। তখন মেলির মা প্রচন্ড ভয় পেয়ে তাড়াতাড়ি বাসার ভিতর ঢুকে পড়ে। হঠাৎই বাসার ভিতরের লাইটগুলো বন্ধ হয়ে যায়। মেলির মা তাড়াহুড়ো করে মেলিকে তাদের আলমারির ভিতর লুকিয়ে রাখে। মেয়েকে বলে যাই হোক না কেন এখান থেকে বের হবে না। মেলির মা বুঝতে পারে যেহেতু ওই জিনেরা তাকে দেখে ফেলেছে, এবার তার রক্ষা নেই। তাই সে ভয় একটি খাটের নিচে লুকিয়ে পড়ে। অন্যদিকে ডিকা ভয়ে গাড়ির পিছনে লুকিয়ে থাকে। জিয়া তখন এসে বলে তুমি এখানে কি করছো? ডিকা জিয়াকে নিয়ে পালাতে চাইলে জিয়া বলে কি হয়েছে? ডিকা বলে এখান থেকে আমাদের দ্রুত চলে যেতে হবে। জিয়ার গাড়ির টায়ার লিক করে দেয়া একদমই উচিত হয়নি। তার নানার কথা মতো আমাদের শহরে চলে যাওয়া উচিত ছিল। সত্যি এই গ্রামে কিছু আছে। ওই খাটিয়া বহনকারী জিনের চোখে চোখ পড়ে গেছে। ওরা আমার পিছু ছাড়বে না। কিন্তু জিয়া তো এসব বিশ্বাস করতে চায় না। অন্যদিকে ওই লোকটি ভয় পেয়ে ছুটে আসে সাথে থাকা অন্য পাহারাদারের কাছে। তখন হঠাৎই সাথে থাকা পাহারাদার দেখতে পায় তার কাছে আসা পাহারাদার নিজের মাথা নিজেই ঠুকছে। সেটা দেখে পাশের লোকটি তাকে থামাতে গেলে সে বুঝতে পারে অদৃশ্য কেউ তাকে আঘাত করছে। অন্য পাহারাদার প্রচন্ড ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে দুজনকেই মেরে ফেলা হয়। হঠাৎই সেই পাহারাদারের একটি কাটা হাত ডিকাদের সামনে এসে পড়তেই তারা প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎই অদৃশ্য কেউ পিছন থেকে ডিকার গলা চেপে ধরে। এমন সময় সেখানে দানাং এসে ওই জিনকে আয়নার মাধ্যমে দেখে সেই বরাবর গুলি করে দেয়। ফলে ডিকা বেঁচে যায়। অন্যদিকে মিলির মা খাটের নিচে লুকিয়েছিল। হঠাৎই এক অদৃশ্য কেউ তাকে টেনে নিয়ে ছুঁড়ে মারে। এরপর তাকে গলা চেপে ধরে রাখে এবং তাকে শূন্যের উপর তুলে রাখে। এক পর্যায়ে মিলির মায়ের বুক চিরে রক্তাক্ত করে দেয়। ফলে মিলির মা সেখানেই মারা যায়। এই সবকিছু মিলে আলমারির ভিতর থেকে দেখছিল। এদিকে তারা পালাতে থাকে। তখন জিয়া তার নানার কাছে জানতে চায় এমনটা কেন হচ্ছে, কি এমন রহস্য লুকিয়ে আছে যেটা সে জিয়াকে বলতে চায় না। আজ তাকে বলতেই হবে। তখন দানাং বলে এখন এসব কথা বলার সময় নেই, দ্রুত এখান থেকে পালাতে হবে। তখন হঠাৎই ডিকাকে ওই অদৃশ্য জিন তার পা ধরে টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। জিয়া ডিকাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। খালি চোখে দেখা না গেলেও ওই জিন আয়নার মাধ্যমে দেখা যেত। তাই দানাং আয়নার মাধ্যমে ওই জিনকে চিহ্নিত করে গুলি করে দেয়। ফলে এবারও ডিকা বেঁচে যায়। তখন ডিকা জিয়াকে সাথে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু জিয়া তার নানাকে রেখে যেতে চাচ্ছিল না। ডিকা তাকে বোঝায় যে তার নানার কোনো ক্ষতি হবে না, কারণ সে জানে কিভাবে জিনদের হাত থেকে বাঁচতে পারবে। এখন তাদের উচিত একটা জায়গা খুঁজে বের করা যাতে তারা সাহায্য পেতে পারে। তখন জিয়া এবং ডিকা দৌড়ে চলে আসে জিয়ার বান্ধবী মিলিদের বাড়িতে। কিন্তু সেখানে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। ঘরের ভেতর অন্ধকার হয়ে আছে। জিয়া কয়েকবার মিলিকে ডাকতে থাকে। ডিকা ফোনের মাধ্যমে কারো সাহায্য নিতে চায়, কিন্তু ফোন চালু হচ্ছিল না। জিয়া তখন ফ্লোরের রক্ত দেখে উপরে তাকাতে সেখানে মিলির মায়ের মৃতদেহ ঝুলতে দেখতে পায়। জিয়া প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। ডিকা তাকে জড়িয়ে ধরে সামলায়। তখনই আলমারির ভিতর থেকে মিলি ডাকতে থাকে। তারা দুজন মিলিকে বের করে আনে। তখন মিলি জিয়াকে জড়িয়ে ধরে বলে ক্রোমলিও এসেছিল। এরপর তারা তিনজন সাহায্যের জন্য বেরিয়ে পড়ে।
যাতে তারা দ্রুত এখান থেকে পালাতে পারে। এমন সময় তারা দেখতে পায় জঙ্গলের ভিতর দিয়ে একটি গাড়ি আসছে। হাত তুলে ওই গাড়িটিকে উদ্দেশ্য করে ডাকতেই হঠাৎই দেখতে পায় এটা তো গাড়ি না, বরং ওই খাটিয়া বহনকারী ক্রোমলীয় তাদের দিকে আসতে থাকে। হঠাৎই ওই ক্রোমলীয় ডিকার একটি পা কেটে ফেলে। ডিকা ব্যথায় প্রচন্ড ছটফট করতে থাকে। জিয়া এবং মিলি কোনো মতে ডিকাকে সাথে নিয়ে পালাতে থাকে। ডিকা ব্যথা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। ডিকা বুঝতে পারে ক্রোমলীয় তাকে হয়তো বাঁচতে দিবে না, তাই ডিকা তার মনের মধ্যে থাকা কথা জিয়াকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে। হঠাৎই ডিকার বুক ফেটে সেখানে সে মারা যায়। জিয়া এসব দেখে প্রচন্ড কান্না করতে থাকে। ডিকার এই অবস্থা দেখে জিয়া বেহুশ হয়ে পড়ে। এখন এই অবস্থায় মিলি কি করবে বুঝতে পারছিল না। তখনই মিলি সামনে কাউকে দেখতে পায়। মিলি তার সামনে কি দেখতে পেয়েছিল, নাকি মিলিকেও মেরে ফেলা হয়েছিল, সেটাই জানবো এই গল্পের দ্বিতীয় পার্টে। বন্ধুরা, দ্বিতীয় পার্ট আরো রহস্যজনক হতে চলেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট পার্টের সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।